প্রথমত আমার এখন আমি যেটা আলোচনা করব সেটা মূলত দিক নির্দেশনামূলক কথাবার্তা। দেখেন, কালাম দেওয়ান আমাদের একাডেমির একজন যোগ্য স্টুডেন্ট, আপনার সকলে আমাদের একাডেমিক যোগ্য স্টুডেন্ট বলেই আমি মনে করি। তো দেখেন, আজকে আমাদের যে ক্লাসটা এটা হচ্ছে পিএইচডি ক্লাস, প্র্যাকটিশনার্স স্কিল ডেভেলপমেন্ট ক্লাস। তো এখানে সে আজকে কি উপস্থাপন করতে চলেছে, একটা সফল কেস স্টাডি। অর্থাৎ তার কাছে একটা রুগী আসছিল যার ফোড়া ছিল বা বাগি বলা হয়, তার ডায়াবেটিস ছিল, হোয়াইট ডিসেন্ট্রি ছিল, বহু কাল ধরে সে ভুগছিল। সে ওষুধ দিয়েছে, এখন সে রোগীটা আরোগ্য লাভ করেছে। এখন আমাদের এখানে কি কি বুঝতে হবে, এক হচ্ছে রোগীর সম্পূর্ণ ইতিহাস, যেটা কালাম দেওয়ানের কাছে তার যে কেস টেকিং ফর্ম আছে সেখানে দেখা যাচ্ছে সে লিখে রেখেছে। এবং আমরা যারা আছি আমরাও কি করি, একটা রোগীর পূর্ণাঙ্গ ইতিহাসটা নেই, নেওয়ার পরে তার প্রাসঙ্গিক যে তথ্যগুলো দিতে হয় সেটা নেওয়া হবে। এবার রোগ নির্ণয়ের প্রক্রিয়া, এবার আমরা যখন রোগের কথা বলবো, আমাদের হ্যানিম্যান স্যার বলেছেন যে আমাদের কি করতে হবে, পিকুলার সিমটম মানে একটা রোগের আমরা যদি সাধারণ লক্ষণ না জানি তাহলে অসাধারণ লক্ষণগুলোকে বুঝবো কি করে। তাহলে আমাদেরকে পিকুলিয়ার সিমটম গুলো খোঁজার কথা তিনি বলেছেন অর্গানমে। তাহলে আমাদের সেটা বুঝতে গেলে আমাদের স্বাভাবিক একটা রোগ সম্পর্কে যথাযথ জ্ঞান থাকা প্রয়োজন। এবার চিকিৎসা পদ্ধতি, আমরা চিকিৎসা পদ্ধতি সকলেই জানি, আমরা হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি দিচ্ছি। তো এই হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতির দুইটা দিক আছে, একটা হচ্ছে মেডিসিনাল পার্ট, এটা হচ্ছে হলিস্টিক পার্ট। তো শুধু মেডিসিন বাদেও অনেক কিছু আছে যেগুলো আমাদের দিতে হয়, ঔষধ, পথ্য, সাথে জীবনযাত্রা পরিবর্তন। এই যে জীবনযাত্রা পরিবর্তন, এই জীবনযাত্রা পরিবর্তন গুলো কি কি করেছিল সেটা আপনাদেরকে শুনে নিতে হবে, বুঝে নিতে হবে, শিখে নিতে হবে তার কাছ থেকে প্রশ্নের মাধ্যমে। এবার চিকিৎসা পদ্ধতি, এটা তো আমরা প্রত্যেকেই জানি, যারা কম বেশি প্র্যাকটিস করছি তারা তো এটা জানি যে চিকিৎসা কিভাবে হয়েছিল। তো এখন তারপরেও যদি কারো কনফিউশন থাকে তা আপনারা যখন রোগী থাকবে তখন জিজ্ঞাসা করবেন, রোগী যখন লিভ নেবে তারপরে আপনি চিকিৎসা প্রোটোকলটা জিজ্ঞাসা করবেন। এবং তার যে সফলতার কারণ, এই সফলতার কারণটা কি, চিকিৎসার কোন দিকগুলো বিশেষভাবে কার্যকর ছিল এবং কেন এই চিকিৎসায় সে সফল হয়েছে। এবার আমাদের মূল উদ্দেশ্যটা কি, এই প্র্যাকটিশনার্স যে ক্লাসটা থাকে এর মূল উদ্দেশ্য থাকে যে আপনারা যারা চিকিৎসা সেবাটা দিচ্ছেন, এই চিকিৎসা সেবা দিয়ে আপনারাও যেন ভালো করতে পারেন, আপনারাও যেন এমন সফল হতে পারে, এবং আপনার সফলতার এই যে কেস স্টাডি গুলো আমরা আমাদের একাডেমিক এই ক্লাসে দেখাতে পারি। তো প্র্যাকটিশনার্স আপনারা যারা আছেন, তাহলে এই যে শিক্ষণীয় বিষয়গুলো, অর্থাৎ কি কি নতুন জ্ঞান আপনি অর্জন করলেন, দক্ষতা কিভাবে অর্জন করলেন, এই দক্ষতা কাজে লাগে আপনি ভবিষ্যতে কিভাবে রোগী দেখবেন, সেই ব্যবস্থাপনাটা কি হবে, এই বিষয়গুলো কিন্তু আপনাদের বুঝে নিতে হবে, শিখে নিতে হবে। এখন আমার যেটা ব্যক্তিগতভাবে বলা, আপনাদের এই বিষয়গুলো প্রত্যেকটা সেশনের থেকে যে মডারেটর বা যিনি আলোচনা করেন তার কাছ থেকে এই জিনিসগুলো শিখে নেব। কারণ আমরা আমাদের মূল লক্ষ্যটা কি, মূল লক্ষ্যটা হচ্ছে আমরা চিকিৎসক, আমরা চিকিৎসা সেবা দিয়ে আমরা সফলতা লাভ করব এবং সেই সফলতাটাকে ধরে রাখবো এবং আমরা আমাদের এই সেবার মানটাকে উন্নয়ন করা। এক না দ্বিমত আছেন আপনার আমার সাথে, সবাই একমত না দ্বিমত বলেন? আমি যে কথাগুলো বললাম এই কথাগুলোর সাথে আপনার একমত না দ্বিমত? একমত স্যার, অবশ্যই আমরা সকলে একমত। একমত স্যার। তাহলে এই একমত হলে আমি আপনাদেরকে পুনরায় বলবো যে আপনারা আপনাদের কেসগুলো কেন দেখাচ্ছেন না। আপনাদের তো এমন অনেক কেস আছে যে কেসগুলো আপনারা দেখাতে চাইলে আমাকে যদি আগে দেন, আপনার ডক্টর সুনীল কুমার ঘোষ স্যারকে যদি দেন, তাহলে আমরাও আপনাদের কেসটা প্রেজেন্ট করতে পারি এবং আপনাদের দেখে অনেকে অনুপ্রাণিত হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। কারণ আমরা যারা মডারেটর আছি আমাদের কাছে অনেকেই বলে যে স্যার আপনারা তো আপনাদের সফল কেসগুলোর কথা বলেন, আমরা চাই আমাদের সফল কেসগুলো দিতে। তো সেই ক্ষেত্রে আপনারা পুরোপুরি একটা রোগীর রুগীটা আমাদেরকে আগে দিবেন, তার ছবি দিবেন, ভিডিও দিবেন, এগুলো দেওয়ার পরে আমরা সেটা সিদ্ধান্ত নিব কাকে কবে সময় দেওয়া যায়। তো আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন তাহলে অবশ্যই আপনাদেরকেও সুযোগ দেওয়া হবে, তবে ক্রমান্বয়ে দেওয়া হবে। তবে সেই ক্ষেত্রে কিছু বিষয় থাকে, যারা আমাদের একাডেমিক স্টুডেন্ট এবং
আমাদের যে প্রোটোকল আমরা যেটা একাডেমিতে শিখিয়েছি এই বিষয়ে আপনি শিখে কতটুকু ইমপ্লিমেন্ট করেছেন, এটা একটা মুখ্য বিষয়। অনেকের আছেন দেখা যাচ্ছে আমাদের একাডেমিক স্টুডেন্ট না ভর্তি হয়েছে কিন্তু ক্লাস করেনি, কিন্তু আমাদের প্রোটোকল যেটা জানেন সেটা অনেক পূর্বের, আমাদের লেটেস্ট যে নিয়ম সেটা আপনারা জানেন, তাহলে সেই কেস আমরা প্রেজেন্ট করব না, এটা আমাদের বর্তমান সিদ্ধান্ত। কারণ আমরা চাই আমাদের যে বিষয়টা আমরা সফলতা লাভ করছি সেই বিষয়টা জেনে বুঝে সেটা প্রয়োগ করে যারা সফল হয়েছে, সেটাই এখন এই মুহূর্তে আমাদের মূল চাওয়া যে এই বিষয়টা। কারণ আমাদের গতানুগতিক ভাবে আমরা প্রত্যেকেই যারা প্র্যাকটিস করি প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে সফল বলে আমার মনে হয়। না হলে তো আপনারা প্র্যাকটিস এই প্রফেশনে থাকতেন না। প্রফেশনে আছেন তার একটাই কারণ, আপনারা প্রত্যেকেই প্রতিদিন যে সেবাটা দিচ্ছেন সেই সেবার মানের মাধ্যমে অনেক মানুষ আরোগ্য লাভ করছে। এখন এই আরোগ্যটা অনেক অনেক ভাবে দিতে পারে, কিন্তু সেটা যথাযথ নিয়মে অর্থাৎ আমাদের অর্গাননকে মেনে হলে কোনো সমস্যা নেই, তাহলে সেটা আমাদের মতে রয়েছে। তবে আমরা যদি অর্গাননকে যদি গুরুত্ব তেমন না দেওয়া হয়, তাহলে আমাদের বক্তব্য যে আমরা অর্গাননের কোন কোন আলোকে আমরা সেটা দেখছি সেই বিষয়টা আমরা গুরুত্ব দিব। তো কালাম দেওয়ান চলে এসেছে আমাদের আজকের আলোচনা। স্যার আমি তো হুমায়ুন কবির এই যে সেভ করলাম, তারপরে তাকে পাচ্ছি না, সে নাম সহকারে বললো, একটু শুনে। আমি একটা কথা বলি, আপনি ভিডিও দিয়েছেন কোনো সমস্যা নেই, সে যদি শেষে জয়েন করতে পারে করবে, না করতে পারলেও কোনো ক্ষতি নাই। কারণ আপনি তো আপনার কাছে ডাটা আছে, ভিডিও আছে, আমরা সেটা তো আমরা রিপ্রেজেন্ট করছি। তো আপনি যতক্ষণ উপস্থিত ছিলেন না আমি বেশ কিছু বিষয় সকলের জন্য বলেছি এবং আপনাকেও আমি অবগত করছি যে প্রত্যেকটা বিষয়, বিশেষ করে একটা রোগের সম্পূর্ণ ইতিহাস যেটা আপনি সবসময় নিয়ে থাকেন সেটা অতি সংক্ষেপে বলবেন। এরপর হচ্ছে রোগ নির্ণয় প্রক্রিয়া, আপনি যে সেকেন্ড সাইকেল করলেন কিভাবে করলেন বা কোন কোন দিকটা আপনি গুরুত্ব দিলেন, আমাদের একাডেমিক যে দিকগুলো আপনাদেরকে শেখানো হয়েছিল, অবজারভেশন যে পার্টগুলো, লিঙ্কস থট অ্যাক্টিভিটিকে কিভাবে আপনি গুরুত্ব দিচ্ছেন এইটাকে বলবেন। এবং চিকিৎসা পদ্ধতি এখানে সবাই জানে, কিন্তু আপনার পথ্যর সাথে জীবনযাত্রা পরিবর্তনে যে বিশেষ দিকটা আপনি গ্রহণ করে সফলতা পেয়েছেন সেটা উল্লেখ করবেন। এবং সফলতার কারণ, আপনার যে সফলতার কারণ সেই সফলতার কারণগুলো বলবেন। এবং প্র্যাকটিশনারদের জন্য শিক্ষণীয় যে বিষয় এটাকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করতে হবে, অর্থাৎ সামারি, অর্থাৎ আপনার ক্লাস শেষ হয়ে যাবে, আপনার এই পুরো সেশন থেকে সে কি শিখতে পারলো, অর্থাৎ স্টুডেন্টরা কি নিতে পারলো। পুরো একটা সেশনে আপনি অনেক কিছু বললেন কিন্তু এখানে যারা আছে সবাই সব নিতে পারবেন। তো আপনি এই বিষয়গুলো যদি খেয়াল করে যদি আপনি উপস্থাপন করেন, তাহলে এখানে যারা আছে তারা অনেক সহজে অনেক শিখতে পারবে, আমার দৃঢ় বিশ্বাস। এবং আমি মনে করি আপনি যদি বলেন তাহলে আপনি যে আমাকে ভিডিওটা দিয়েছেন আমি সেটা দেখাই, এরপরে আপনি বর্ণনা করেন। জি স্যার, ওপেন করেন স্যার। ধন্যবাদ স্যার। ভিত্তিও করা হয়েছে ক্লাসিক্যাল, তাই না? এই সমস্যাগুলো ছিল 12 থেকে 14 বছর বয়স থেকেই ফোরা বাগে। আপনার বয়স এখন 57। আচ্ছা, ইদানিং আবার 2 মাস পর পর ফোরা হচ্ছে। হ্যাঁ, পুরান তথ্য ব্যবসায় লোকসান হয়েছিল আপনার, একটা তথ্য আছে যে আপনার ব্যবসায় লোকসান হয়েছিল একটা সময়। ঠিক আছে। আর ডায়াবেটিস কত ছিল? 9.8। 9.8। জি, 9.8। আচ্ছা, আর কি সমস্যা ছিল? ছোটবেলা থেকেই হোয়াইট ডিসেন্ট্রি। ছোটবেলা থেকে হোয়াইট ডিসেন্ট্রি বর্তমানেও আছে, জন্মের পর থেকে। মায়ের বুকের দুধ সহ্য হতো না, পাতলা পায়খানা হতো ঘন ঘন, 2 বছর পর্যন্ত ছিল, শুকিয়ে যেতেন, অনেক শুকিয়ে গেছিলেন, তাই না? জি, ঠিক আছে। আচ্ছা, এখন আপনার অবস্থাটা কি বলেন? ফোরার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। ফোরার অবস্থা এখন, ফোরা কি 4-5টা করে ওঠে? না, ওইরকম ওঠে না। শুরুতে যেরকম বড় বড় ছিল, শেষের দিক দিয়ে ওই ঘামবিসির মতন এখন একটু খালজাম দিলে ওই জায়গা শোনা যাচ্ছে কি তেমন একটা না। আচ্ছা, আমি ওষুধ দেওয়ার পরে আপনার ফোরা কিন্তু বাড়ছিল। জি, বড় বড় 2-3টা হয়েছিল না? জি জি। আচ্ছা, হওয়ার পর আপনি আমাকে জানাইছেন। জি। তারপরে আমি আপনাকে ওষুধ প্রসিডিউর মেনটেন করে চালায় গেছি। জি। চালায় যাওয়ার পরে আপনি আস্তে আস্তে ফোড়াগুলো ফেটে গেছে আমাকে জানাইছেন। জি।
আচ্ছা, সেই রকম ফোড়া তো আর এখন নাই। না না। এখন ঘামাসের বিচির মতো দু একটা হয়েছিল এর মাঝে, না? হ্যাঁ হ্যাঁ। এখন আজকে কি অবস্থা, নতুন করে কোনো ফোড়া উঠছে? না, আলহামদুলিল্লাহ এখন ভালো। ঠিক আছে। আর ডায়াবেটিসের অবস্থাটা কি একটু বলুন তো? ডায়াবেটিক্সটা আমি মাপাই নেই, তবে আমার শরীরে বলে যে কন্ট্রোলে আছে। কন্ট্রোলে আছে? জি। আপনি কিভাবে মনে করতেছেন যে ডায়াবেটিস কন্ট্রোলে আছে? আমার শারীরিক ভারসাম্যতা আমি বুঝতে পারি যে আপনি এদিকে একটু তাকান, দেখা যাচ্ছে না। হ্যাঁ, আমার শারীরিক ভারসাম্য অনুযায়ী আমি বুঝতে পারি যে আমার ডায়াবেটিস কন্ট্রোলে আছে। জি। আপনি তো অনেক শিক্ষিত মানুষ, হ্যাঁ? আপনি পড়াশোনার জন্য কোন পর্যন্ত? আমি ডিগ্রি পাস। ডিগ্রি পাস, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে ডায়াবেটিসের যে 60টা লক্ষণ, জি। এই লক্ষণের মধ্যে 1 নাম্বার হলো গলা শুকিয়ে আসা। এটা কি এখন আসে? না না। আচ্ছা, বারবার ক্ষুধা লাগা, এটা আসে? না। হঠাৎ করে মাথা গরম হয়ে যায়, এটা আসে? না। তাহলে আপনি নিজেকে মনে করতেছেন ডায়াবেটিস মাপার প্রয়োজন বোধ নাই। জি। মাপাইছিলেন? এই ইদানিং মাপাই নেই। আচ্ছা, লাস্ট কবে মাপাইছিলেন? লাস্ট রোজার আগে। রোজার আগে। তখন কত পয়েন্ট ছিল? তখন 8 পয়েন্ট। 8 পয়েন্ট সামথিং। Something. আচ্ছা, 9.8 থেকে 8 পয়েন্ট সামথিং। এরপর আর মাপানোর প্রয়োজন বোধ মনে করেন? জি। মাশাআল্লাহ, ঠিক আছে, সমস্যা নাই। এরপর আপনার আর কি সমস্যা হচ্ছে? হোয়াইট ডিসেন্ট্রি ছোট্টবেলা থেকে জি। আপনি অনেক ওষুধ খাইছেন এই নিয়ে, জি। হ্যাঁ? এখন হোয়াইট ডিসেন্ট্রির কি অবস্থা বলুন তো? আলহামদুলিল্লাহ ভালো। এখন হয় না? না। রমজান মাসে তো অনেক তৈলাক্ত খাবার খাইছেন, সারাদিন রোজা রাখিয়া তারপর ইফতার করছেন, এখানে হোয়াইট ডিসেন্ট্রি প্রকাশ পাওয়ার কথা পাইছিল? না। রোজার আগে থেকেই ভালো? জি। চিকিৎসা নেওয়ার কতদিন পরে হোয়াইট ডিসেন্ট্রি ভালো হলো? চিকিৎসা নেওয়ার আমাদের সপ্তাহখানিক পরেতেই দিকে। সপ্তাহখানেক পর থেকে? জি। আপনি আমার সাথে বিয়ে দাওয়াতে গেছিলেন, মনে আছে? জি জি জি। সেদিনকে আমার সাথে বসছিলেন, আপনার খাওয়া আমি দেখেছি, মাশাআল্লাহ, অনেক আলহামদুলিল্লাহ ভালো। জি। সেদিনকে কি আপনার হোয়াইট ডিসেন্ট্রি দেখা দিছিল? না না। তারপরে দিন বউ ভাত খেলাম আমরা আবার একসাথে বসে, জি। সেদিন কোনো সমস্যা দেখা দিছিল? না। যাক, এখন আপনি হোয়াইট ডিসেন্ট্রি থেকে কতটুকু মুক্তি পেয়েছেন একটু বলুন প্লিজ। আমার মনে হয় যে আমি 100% মুক্তি পেয়েছি। 100% সুস্থ? জি। 100% অসুস্থতা নিয়েছেন, এখন 100% সুস্থ? জি। মাশাআল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম। আচ্ছা, আরেকটু বিষয়, আপনার ঘুম কি রকম? আলহামদুলিল্লাহ ভালো। আপনার ঘুম আগে ছিল 15 মিনিট সময় লাগতো, মাঝে মাঝে ঘুম ভাঙতো, এখন কি অবস্থা? না, এখন ঘুমছি ভালো। মতন আসতেছে, ভালো। আর খাওয়া খুব ভালো, এটা এখনো ভালো? হ্যাঁ, এখনো ভালো। ঠিক আছে। পায়খানা 40 মিনিট সময় লাগতো ক্লিয়ার হতে, হয় না, এখন কি অবস্থা? না, পায়খানা এখন ভালো হয়, মাঝে মধ্যে একটু কষা হয়। আচ্ছা, এখন কি 40 মিনিট সময় লাগে? না, না, কত সময় মিনিট লাগে। সময় লাগে? এখন মানে 5-6 মিনিট বা 7 মিনিট। মাশাআল্লাহ, ওকে, আলহামদুলিল্লাহ। মন মেজাজ কি? রাগ তো ঘরেই দেখাইতেন ভাবির সাথে, হ্যাঁ। এখন কি অবস্থা? না, এখন অনেকটাই পরিবর্তন। পরিবর্তন হচ্ছে? জি। ইনশাআল্লাহ, ঠিক আছে। আপনার মরে যাবার ভয় ছিল একটা, মৃত্যু ভয়, এটা কি অবস্থা বলেন তো? না, এটা পরিবর্তন হয়ে গেছে, এখন ওইটা আসে না মানে। যাক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আমার মনে হয় যে রোগীর যে বক্তব্য এখানে সুস্পষ্টভাবে তার টেম্পারামেন্টের যে 5 পয়েন্ট এটা কভার করে, ফিলিংস থট অ্যাক্টিভিটি, তার আমরা বুঝতে পেরেছি। এবং আমরা আজকে ডক্টর কালাম দেওয়ানের কাছ থেকে তার এই যে অভিজ্ঞতা কিভাবে তিনি আরোগ্য করলেন, আমার মনে হয় তিনি আলোচনা করবেন। এবং আপনাদের যার প্রশ্ন থাকবে আপনারা প্রশ্নগুলো করবেন। এবং আমি অনুরোধ করব মেডিসিনটা আপনি সংক্ষিপ্তভাবে বলবেন, আর যেখানে আপনারা ফাইটম ব্যবহার করছেন সেটাকে আপনার জার্মান মেডিসিন হিসাবে আপনারা বলবেন, এটা আমার অনুরোধ। কারণ অনেক সময় এটা ইউটিউবে থাকে, তো অনেক রকম প্রশ্ন করে, তো মেডিসিন প্রোটোকলটা আপনার প্রত্যেকেই জানেন। তো সেজন্য এটা সংক্ষেপে যেটা আমাদের একাডেমিক ভাবে জানানো হয় সেভাবে বলবেন। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করবেন, তার কাছ থেকে শিক্ষা নেওয়ার দায়িত্ব আপনাদের, আর উপস্থাপন করার দায়িত্ব তার। তো আমি মনে করি এবার কালাম দেওয়ান তার যে অভিজ্ঞতা, কিভাবে সে সফলতা লাভ করলো, কিভাবে সে ওষুধ প্রয়োগ করছিল, অর্থাৎ তার চিকিৎসা পদ্ধতি, সার্বিকভাবে সে সফলতার কারণগুলো আলোচনা করবে, আমরা শুনবো তার কাছ থেকে। কালাম দেওয়ান, আপনি বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ ডাক্তার গোপেশ চন্দ্র রয় স্যারকে, অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য।
ধন্যবাদ জানাচ্ছি একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথির আমার শ্রদ্ধেয় গুরু, শিক্ষাগুরু যারা আছেন সকলকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত আমার ডাক্তার ভাই ও বোনদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি সুযোগ পেয়েছি এই কেসটা ডিসকাস করার জন্য। রোগীর নাম হুমায়ুন কবির। সরি, আমি তাকে অ্যাটেন্ড করতে পারলাম না, এই জন্য দুঃখিত। পরবর্তীতে দেখাতে পারবো ইনশাল্লাহ। রোগী আমার কাছে আসে 20/12/2024 তারিখে। তার প্রথম দিন যে চেহারাটা ছিল সেটা ছিল ফেসিয়াল এক্সপ্রেশন, খুব দুশ্চিন্তাযুক্ত অবস্থা, খুবই দুশ্চিন্তাযুক্ত অবস্থা। রোগীর বয়স 57 বছর, ঠিকানা পাঁচক, মোবাইল নাম্বার 0178574672। রোগীর প্রেজেন্ট কমপ্লেন যেটা প্রথমত ছিল তার ফোরা প্লাস বাঘি। 12 থেকে 14 বছর বয়স থেকেই শুরু ফোরা বাঘি। রোগীর বয়স যখন 12 থেকে 14 বছর তখন থেকেই ফোরা বাঘি শুরু। চিকিৎসা ক্লাসিক্যাল হোমিওপ্যাথি অনেক ট্রিটমেন্ট করানো হয়েছে, কিন্তু তার কিছুদিন ভালো থাকে আবার যেই সেই। এরকম চিকিৎসা করে সে হোমিওপ্যাথির প্রতি খুবই বিরক্ত, এটা পরে বলবো। 2 নম্বর কমপ্লেন, তার ডায়াবেটিস 9.8 ছিল। সে চিকিৎসা করছিল 9.8, 6 থেকে 7 বছর যাবত ডায়াবেটিস 9.8। লাস্ট যে পরীক্ষা আমার কাছে প্রথম দিন আসছে তখন পাইছি। আর চিকিৎসা চলছে 7 থেকে 8 বছর। তার রোগের বয়স 7 থেকে 8 বছর যাবত চিকিৎসা অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট। 3 নম্বর কমপ্লেন, ছোটবেলা থেকে হোয়াইট ডিসেন্ট্রি, বর্তমানেও তার ছিল। যেদিন চিকিৎসা করতে আসছে সেদিনও তার হোয়াইট ডিসেন্ট্রি ছিল। সে জন্মের শুরু থেকে তার হোয়াইট ডিসেন্ট্রি। 4 নাম্বার, ইদানিং 2 থেকে 3 মাস পর পর তার ফোড়া হচ্ছে। এই হলো তার প্রেজেন্ট কমপ্লেন। তার পাস হিস্টোরি বা কাহিনীতে জানতে পারলাম যে গর্ভকালীন এবং জন্মকালীন তেমন কোনো ভয়াবহ ঘটনা পাওয়া যায়নি। জন্মের 6 মাস পর থেকে মায়ের বুকের দুধ যখন সেবন করে তখনই সহ্য হতো না। জন্মের 6 মাস পর থেকে মায়ের বুকের দুধ সহ্য হতো না, ঘন ঘন পাতলা পায়খানা হতো, টানা 2 বছর পর্যন্ত ছিল। অনেক শুকিয়ে যে গিয়েছিল। বিভিন্ন অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করানো হয়েছে। বিভিন্ন অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করে সে আপাতত সুস্থ ছিল, কিন্তু কিছুদিন পর পর পাতলা পায়খানা হতো, এখনো পর্যন্ত আছে। 6 থেকে 7 বছর বয়সে তার চর্মরোগ হয়েছিল। চিকিৎসা করানো হয়েছিল অ্যালোপ্যাথি এবং বনাজি ঔষধ ব্যবহার করা হয়েছে। 40 থেকে 45 বছর বয়সে তার সে একটা ব্যবসা করত। বছর বয়সে মাছের ব্যবসার প্রজেক্ট ছিল তার। সেই প্রজেক্টের ব্যবসায় প্রচন্ডভাবে লোকসান হয়েছে। ব্যাংকের টাকা সমস্ত খরচ করার পরেও মাছের প্রজেক্ট পানিতে ডুবে গেছে, একদম শূন্য হয়ে পড়ে। এখন সে বেকার। পূর্বে ডান কোমরের নিচে আঘাত পান এবং বিভিন্ন অ্যালোপ্যাথি চিকিৎসা করে। এখনো ব্যথা মাঝে মাঝে হয়। ফোড়া বাঘি এবং হোয়াইট ডিসেন্ট্রির জন্য 8 থেকে 10 বছর বিভিন্ন জায়গায় ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা করে শেষের দিকে, কিন্তু কিছুদিন ভালো থাকার পরে আবার যেই সেই। টেম্পারামেন্টের 5টা পয়েন্ট অবজারভেশন, টেম্পারামেন্ট 5 অবজারভেশন। প্রথমত 1 নম্বর, তার ঘুম 15 থেকে 20 মিনিট সময় লাগতো। ওই সময় তার দুশ্চিন্তা হতো, মাঝে মাঝে তার ঘুম ভেঙে যেত এবং কি সকালবেলা সে ফ্রেশনেস ভাবে উঠতে পারতো না, বিছানা ছাড়তে কষ্ট হতো। খাওয়া খুব ভালো ছিল তার। পায়খানা 40 মিনিট সময় লাগে, ক্লিয়ার হয় না। মন মেজাজ রাগ ঘরেই বেশি। ভাবনা চিন্তা, মরে যাবার ভয়। কিসের ভয়? মরে যাবার ভয়। কি জন্য? তার রোগ নিয়ে প্রচুর চিন্তা যে কখন জানি মরে যাব। ঔষধ প্রয়োগ করার পূর্বে কিছু প্রশ্ন তার কাছে আমি জানতে চাইলাম যে আপনার নিজের যক্ষা অথবা টিবি হয়েছিল কি? সে উত্তরে বলছেন না। ছোট্টবেলায় নিউমোনিয়া হয়েছিল কি? সে উত্তরে বলছেন না। ছোট্টবেলায় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন? উত্তরে বলছে হ্যাঁ। এপাড়া ওপাড়া বিভিন্ন জায়গায় সে ঘুরে বেড়াতো।
দান করতেন কেমন, সে দানশীল একটা মানুষ, সে সবসময় দান করত। দান বলছে যে হ্যাঁ আমি দান করি, দান করা তার একটা স্বভাব। আমি তাকে ছোট্টবেলার কিছু কথা জিজ্ঞাসা করছি, আপনি কিছু আবিষ্কার করতে পারতেন ছোট্টবেলায়, যে কোনো খেলনা অথবা ঘুড়ি বানানো, ঘর বানানো, এই ধরনের কোনো ব্যাপার আপনার ভিতরে আছে? সে বলল না, তেমন কোনো বিষয় আমি আবিষ্কার করতে পারতাম না, তেমন কোনো জিনিস সে আবিষ্কার করতে পারতো না। তো আমি বললাম তাহলে আপনি ছোটবেলায় জ্ঞান বুদ্ধি কেমন ছিল? কয় হ্যাঁ আমার ব্রেন খুব ভালো ছিল, আমি লেখাপড়ায় খুবই ভালো ছিলাম। তাহলে আপনি ছোটবেলায় আপনার মা যখন বলতো হুমায়ুন কবির তোমার এই যে ভিক্ষুক আসছে তুমি চাল দাও, আপনি কি 1 পট দিতেন না 4 পট দিতেন? সে বলতো 2 পট দিতাম, 3 পট দিতাম। এখানে তার দানশীলতা পাওয়া গেছে, কিন্তু তার কসমোপলিটন হ্যাবিটও পাওয়া গেছে। যাই হোক, আমি তার বাবার ইতিহাস জানলাম। তার বাবার ডায়াবেটিস ছিল, মা বাত ব্যথায় আক্রান্ত ছিল, দাদা প্রচন্ড কাশির সমস্যা ছিল। আমি বললাম যক্ষা হয়েছিল? বললো না, সে আগেরকার দিনের খবর, তো রোগীর বয়স এখন 57। তো তার দাদার বয়সের ব্যাপারটা সে ক্লিয়ার বলতে পারেনি, কিন্তু প্রচন্ড কাশি ছিল সেই পর্যন্ত আমাকে জানাইছে। স্যার, দাদির কোন অবস্থা, দাদির অবস্থা সে জানা নেই, নানা নানির অবস্থা তাও তার জানা নাই। যাক, চিকিৎসা শুরু হলো স্যার ড্রসরা 06 দিয়ে। কেন শুরু হলো? এখানে অনেক কিছু পাওয়া গেছে। পাওয়া যাওয়ার পরে আমি যেটা বুঝতে পারলাম যে তার জন্মের পর থেকে হোয়াইট ডিসেন্ট্রি, এবং কি আজ পর্যন্ত তার আছে যেদিন আমি চিকিৎসা শুরু করি। অন্যান্য যে ট্রমার ব্যারিয়ার বা মেডিসিনাল এফেকশন, সেটা এফেক্টেড বা মেডিসিনাল ট্রমা, সেটার গুরুত্ব না দিয়ে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিলাম ড্রসার দিকে, টিউবারকুলার ডায়াথিসিস। আমি শুরু করলাম ড্রসরা 06 দিয়ে। আলহামদুলিল্লাহ 06 দেওয়ার পরে পরের দিন আমি ফোন দিলাম যে কোনো খারাপ খবর আছে কিনা। সে বলল না ভাই আছি আলহামদুলিল্লাহ, মানে তেমন পজিটিভও না নেগেটিভও না, অর্থাৎ কোনো কাজই হয় নাই। কিন্তু ড্রসারের কাজ দেরিতে হয় সেটা আমি পরে বুঝতে পারছি। পরবর্তীতে 3 দিন 24 ঘন্টা পর পর 06 3 দিন 3 ডোজ দেওয়া হলো। তারপরে ড্রসরা 09 দেওয়া হলো, তারপরে ড্রসরা 012 দেওয়া হলো, পাশাপাশি জার্মানি ওষুধ 1 2 3 এগুলো দেওয়া হলো। কিন্তু পরবর্তী অবজারভেশনে তাকে জিজ্ঞাসা করলাম আপনার কি উন্নতি? সে বলল আমার 1 সপ্তাহ পরে যখন আসলো, সে বলল আমার একটু হোয়াইট ডিসেন্ট্রির সমস্যাটা ভালোর দিকে যাচ্ছে। আমি তার অন্যান্য বিষয়গুলা তেমন একটা উপকার পেলাম না। ফিলিংস, থট, অ্যাক্টিভিটি এবং টেম্পারামেন্টের যে 5টা পয়েন্ট, সেই পয়েন্টের দিকে তেমন কোনো অবস্থা আমি পেলাম না। তো না পাওয়ার পরে আমি কি করলাম, মেডিসিন চেঞ্জ করলাম। অনেক চিন্তা ভাবনা করে আমি তাকে CB06 দিলাম। CB06 দিলাম 3 দিন 3 ডোজ, এবং কি প্রতিনিয়ত আমি তাকে ফোন দিয়েছি, সে আমাকে ফোন দিয়েছে, খবর নিয়েছি। আমার চেম্বার থেকে তার স্থান 2.5 কিলোমিটার হবে প্রায়। তারপরে CB09, তারপরে CB012, তারপরে CB015, তারপরে CB018 পর্যন্ত যাওয়ার পরে আমি তার মোটামুটি অবস্থা দেখে আমি কিছু তার ভিতরে যে মনের একটা ঘাটতি পেলাম, যে কি জানি একটা বাধা রয়ে গেল, কি জানি একটা অবস্থা, তেমন একটা মানে পাইছি কিছু, কিন্তু তেমন একটা পরিবর্তন পাইনি। তখন তাকে আমি সুরাইনাম 06 একটা ডোজ দিলাম, 3 দিন 3 ডোজ। তারপরে আবার তাকে সুরাইনাম 09 দিলাম, তারপরে সুরাইনাম তাকে 012 দিলাম। তারপরে আবার অবজারভেশন করে তাকে আমি আবার ড্রসরা CM দিলাম। এবার সে আমাকে খুব ভালো খবর দিল যে হ্যাঁ আমার খুব ভালো ঘুম হয়েছে, আমার অনেক মাঝে মাঝে ঘুম ভাঙতো, সেটা আমি পাই নাই। আমার সেই ঘুম ভাঙ্গাটা এখন আর হচ্ছে না, আমি একটা না ঘুম দিতে পারছি, একটা পজিটিভ খবর পেলাম। আরেকটা পেলাম খাবারের রুচি আগে থেকেই ভালো, পায়খানাটা তার ক্লিয়ার হচ্ছে। পায়খানা তার 40 মিনিট লাগতো, পরবর্তীতে 20 মিনিট 25 মিনিট আসছে। এভাবে আমি দিতে থাকি। মন মেজাজ তার কিছুটা পরিবর্তনের দিকে আসে, মরে যাবার ভয়টা তখন তার কাটেনি, কিন্তু সেই উদ্বিগ্নতা কিছুটা রয়েই গেছে।
তারপরে আমি কি করলাম, ড্রসরা সিএম, তারপরে 15, 18, 18, 20, ড্রসরা 20, 26 দিলাম, এক ধাক্কায় জাম্পিং করলাম, 26 দিলাম। 26 দেওয়ার পরে সে আমাকে বলল যে আজকে আমার ঘুমের একটু অবস্থা খারাপ, ভাল লাগতেছে না, কালকে ওষুধটা খাওয়ানোর পরে কেমন জানি লাগতেছে। তখন তাকে আমি ড্রসরা 03 দিয়ে থেমে গেলাম। থেমে যাওয়ার পরে তাকে নিয়ে আমি বসলাম একদিন। বসার পরে তার সেকেন্ড সাইকেল বের করলাম। তার সেকেন্ড সাইকেল সরাসরি সিভিলিশ আসছে। সে ছোট্টবেলায় তৈরি করতে পারতো না সবকিছু, কিন্তু সে দান করত এবং কি তার ঘুরে বেড়ানোর স্বভাব ছিল। আমি তাকে শেখানো কোনো সিভিলিসের ইন্ডিকেশন পাইনি, কিন্তু আমি একটা জায়গায় যা ছাড় পেলাম, ইন্ডিকেশনটা ওই জায়গায় যে না, আপনি ব্যবসায় যে লোকসান খাইলেন, আপনার প্রজেক্টের ব্যবসায়, তো ব্যবসায় লোকসান খাইলেন কেন? এই প্রশ্নের জবাবে সে বলল, দেখুন আমি যদি একটা মাস পর্যন্ত আমি যদি মাছ, যে প্রজেক্টে মাছ, আমার এই মাছগুলো যদি রাখতে পারতাম তাহলে আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারতাম। আমি বললাম, যেহেতু বর্ষাকাল, পানি আসতেছে, সেহেতু আপনি আপনার ব্যাংকের টাকা খরচ করে চাইরো ধারে বিশাল বড় দিঘি, তো বিশাল বড় মানে প্রজেক্ট, তো চাইরো ধারে যে আপনি জাল কিনলেন, অনেক টাকার জাল কিনছে, অনেক বদলা খাটাইছে, সেই ব্যাংকের টাকা শেষ করে ফেলাইছে। কিন্তু পানির চাপ এতই বেশি হয়েছে যে 3 রাত্রের মধ্যে সেই জাল ওভারটেক করে তার সমস্ত মাছ পানির সাথে ভেসে গেছে, একটা মাছও সে পায় নাই। সে তখন প্রচন্ড ভাবে দুঃখ পাইছে, এটা সত্যি। কিন্তু আমি তাকে জিজ্ঞাসা করছি, তাহলে জাল ছাড়া আপনি তো মাছ তখনই বিক্রি করতে পারতেন। তখন বলল, না, আমি যদি একটা মাস কোনোভাবে রাখতে পারতাম তাহলে তো আমি অনেক টাকার মালিক হইতাম। এখানে আমি সিভিলিসের ইন্ডিকেশন পেলাম। তখন তাকে আমি বসে সুন্দরভাবে জিজ্ঞাসা করলাম, ছোট্টবেলায় আপনি ঘুমাতেন কার কাছে? সে বলল, মায়ের কাছে ঘুমাতাম। ঠিক আছে, আপনি মায়ের কাছে ঘুমাতেন, এখনো কি মায়ের কাছে ঘুমাসেন? বলে, না। আসলে ছোটবেলায় কত বছর পর্যন্ত ঘুমাইছেন? তখন সে বলল যে আমি 3-4 বছর পর্যন্ত মায়ের সাথে ঘুমাইছি, তারপরে আমি দাদার সাথে ঘুমাইছি, অন্যান্য মানুষের সাথে আমি ঘুমাইছি, আমার ফ্যামিলির সদস্যদের সাথে ঘুমাইছি। কেন ঘুমাইছেন? আমাকে দাদা ঘুরতে নিয়ে যেত। আপনার খাবারের ভাগ নিশ্চয়ই সবাইকে দিতেন? বলে, না, আমি আমার ভাগ দেব কেন, আমি কাউকে দিতাম না। এখন কি দেন? না, দেই না। তাহলে দান করেন। দান করেন তো সবাইকে। আপনার দান, এখানে লেখা আছে দান করা তার একটা স্বভাব, দান করবে, কিন্তু দান কেন করেন? তখন বললো, আমাকে তো মরতে হবে, এই জীবন তো বেশি বড় না, আখেরাতে জিন্দেগি হয়েছে সবচেয়ে বড় জিন্দেগি, আমাকে বেহেশতে যেতে হবে না, এই জন্য দান করে আমার কিছু পাপ মোচন করি। আমি তাকে জিজ্ঞাসা করলাম, সবচাইতে ভালো মানুষ ছিলেন তো আপনি ছোট্টবেলায়, তাই না? আমার চাইতে, সে বলল, আমার চাইতে খারাপ মানুষ ছোট্টবেলায় কেউ ছিল না। আমি বললাম, তারপরে পরিবর্তন কখন হলেন? ছোটবেলায় কি স্বপ্ন ছিল? সে বলল যে আমার মাছের বড় ব্যবসায়ী হওয়ার স্বপ্ন ছিল, আমি সেই ব্যবসায়ী হয়েছি, কিন্তু আমি লস খেয়েছি। যাই হোক, তারপরে তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি তো সবাইকে এই জিনিসপত্র দিতেন। সে বলতো, না, আমি দিতাম না। তারপরে অ্যাম্বিশন, তার বড়লোক হওয়ার স্বপ্ন। আপনি নামাজ পড়ছেন কত বছর বয়সে? তখন সে বলল, আমি বিয়ের পর থেকেই নামাজ পড়তে শুরু করছি। কেন নামাজ পড়তে শুরু করছেন? আমাকে জান্নাতে যেতে হবে, এই দুনিয়া তো দুনিয়া না, আখেরাতে চিন্তা সে করে। তারপরে জিজ্ঞাসা করলাম, আপনি অনেক দুষ্ট ছিলেন, আপনি বললেন, আচ্ছা এখনো তো দুষ্টুমি করেন, তাই না? সে বলল, না না না, আমি তো ভালো হয়ে গেছি, আমি পড়াশোনায় ভালো ছিলাম ঠিক আছে, কিন্তু আমি অনেক দুষ্টুমি করেছি, আমার দুষ্টুমির জন্য এখন আমি লজ্জা পাই। তাহলে আপনি কখন ভালো হলেন? তখন বললো যে 6 7 যাওয়ার পরে আমার চিন্তা আসলো যে না, আমি যা করছি, এবং কি মাকে পর্যন্ত মারতে যেত, মা বাবাকে পর্যন্ত মারতে যেত, অনেক ধরনের ডিস্ট্রাকটিভ ঘটনা তার ছিল, জিনিসপত্র ভাঙচুর গড়ত না। সেই অবস্থা থেকে সে নিজে নিজে বুঝতে পারলো যে না, আমি আর খারাপ কাজ করব না। সে একটা সময় নেগেটিভ থেকে পজিটিভ হলো। আর ছোট্টবেলার যে ইতিহাস, ডিপ অ্যাটাচমেন্ট অনলি নো মাদার, চেঞ্জ হলো বিভিন্ন জায়গায়, বিভিন্ন কারণে সই ঘুরতে যায়, কারণ আছে, সেই ব্যাখ্যা তার কাছ থেকে বিস্তারিত জানছি।
তখন তার সেকেন্ড সাইকেল আসলো নেগেটিভ টু পজিটিভ উইথ সেলফ সেন্টার। তখন তাকে সিফিলিনাম একটা ডোজ দিলাম সিএম। আমি সিফিলিনাম একটা ডোজ দিয়ে জার্মানি ওষুধ দিয়ে তাকে বিদায় করে বললাম কালকে সকালে এই এসওয়াই আমি সংক্ষেপে লিখি স্যার, তো এই এসওয়াই এই ওষুধটা খেয়ে সকালে খেয়ে আপনি আমাকে 2 ঘন্টা পরে ফোন দিবেন। সে 2 থেকে 2.5 ঘন্টা পরে আমাকে 12টা 12:30 দিকে ফোন দিছে। ফোন দিয়ে বলছে যে আমি অনেক ভালো বোধ করতেছি, এবং কি তার যে রাজমিস্ত্রির কাজ চলতেছে তার সেই পোলাপান এখন তার বাহিরে আছে, দুবাইতে আছে একজন, তো রাজমিস্ত্রির কাজ চলতেছে। সে বলল যে না আমি এই ওষুধটা খাওয়ার পরে আমি একটা যৌবন ফিরে পেলাম। আমি বললাম দিনের বেলা আপনি যৌবন ফিরে পেলেন? তখন সে বলল না না না, আমি তো রাজমিস্ত্রিদের সাথে 3 বদলার কাজ একসাথে করছি। খুবই মানে হাসি খুশি অবস্থা আমাকে সে জানাইল। আমি বললাম বিকালে আপনি আসুন। তখন বললো যে না আমি সন্ধ্যার পরে এশারের নামাজ পড়ে আমি আসবো। আমি ঠিক আছে আপনি আসুন। তার অবস্থাটা সেদিনেই খুব ভালো একটা পয়েন্টে আমি তার কথাগুলা শুনলাম। শোনার পরে তারপরে তার ভিডিওটা করলাম। ভিডিওতে যে যা শুনলেন শেষ অবস্থা ইনশাল্লাহ সেখানে। তবে আমি সিভিলিনাম এসওয়াই সিএম দেওয়ার পরে আমি কিন্তু তাকে আর কোনো ওষুধ দেই নাই, আর কোনো ওষুধ আমি দেই নাই। সে বলছে আমি অনেক ভালো আছি, আমি যৌবন ফিরে পেয়েছি। আমি তাকে বললাম তাহলে এখন ওষুধ লাগবে? না আল্লাহর রহমতে আমার ওষুধ লাগবে না, আমি ছেড়ে দিলাম। ওই জার্মানি ওষুধ আমি দেই নাই। কেননা আমি এখানে একটু ব্যাখ্যা করি সবার সুবিধার্থে। আমার কলা কৌশল একটা সিক্রেট তথ্য আপনাদেরকে জানানো দরকার। হয়তো আপনারা সবাই জানেন আমি আপনাদের ছাত্র হওয়ার যোগ্য না, কিন্তু আমার কাছে এটা অনেক কিছু। সেটা হচ্ছে কি যখনই কোনো রোগী এসে বলে যে না আমি খুব ভালো আছি, তখন আমি কৌশলে ব্যবস্থা নেই, এখন কি আপনার কোনো ওষুধ লাগবে? সে যদি বলে যে না না এখন আর ওষুধ লাগবে না, তখন আমি ওষুধ ছাড়াই বিদায় করি। এর কাহিনী হচ্ছে এই যে আমি যদি 1 মাসের ফাইটম দিয়ে দেই, তাহলে আগের যে 4 মাস আর এই 1 মাস যোগ হইলো 6 মাস। 6 মাস পরে রোগী আসা এরকম কথা বলে যে না আপনার কাছে 6 মাস যাবত ওষুধ খাইতেছি, কিন্তু আসলে রোগটা এখনো আমার পুরাপুরি ক্লিয়ার করতে পারলেন না। এটা সরাসরি প্রশ্নটা ডাক্তারকে করে, যারা প্র্যাকটিস করে তাদেরকে করে। 6 মাস পর্যন্ত থাকে, তখন পাশে রোগী থাকলে লজ্জা পেতে হয়। কিন্তু আমি যে তাকে জার্মানি ওষুধ 1 মাস বা 1.5 মাসের বা 10 দিনের বা 15 দিনের দিয়ে দিছি, সে তো জানে না, সে তো জানে ওষুধ দিছি, ঠিক না? সে তো এটাই বলবে যে আমি একটানা 6 মাস 7 মাস যাবত ওষুধ খাচ্ছি, কোনো কাজ হচ্ছে না, আপনি একটু ভালো হলো তারপরে রয়েই গেল বিভিন্ন ঝামেলা। এই জন্য আমি ওষুধ ছাড়া বিদায় করি, এমন ভাবে বিদায় করি যে ঠিক আছে আপনি এখন ভালো আছেন, অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ। তো আপনি যখন কোনো সমস্যা ফেস করবেন, হতেই পারে আল্লাহ আপনাকে রোগ দিতেই পারে, যদি হয় তখন আপনি আসবেন এবং আপনার পেজ নাম্বার এত, এইটা আমি লিখে দিই যে আপনার পৃষ্ঠা নাম্বার এত, কখন কোনো সমস্যা হলে আপনি আসবেন, আপনার ওষুধ রেডি। এখন তো আপাতত লাগছে না, সে বলে হ্যাঁ হ্যাঁ লাগছে না। এই কয়দিনে সে কিছু সুনাম অর্জন করে, মানুষের কাছে বলেন না ওই ডাক্তারের কাছে গিয়েছিলাম বা অমক প্র্যাকটিশনার কাছে গেছিলাম, আমার এই রোগটা অনেকটাই ভালো হয়ে গেছে, 12 আনি ভালো হয়ে গেছে। পরবর্তী যখন তার সমস্যা দেখা দেয় তখন ঠিক ওই ওষুধটাই প্রয়োগ করি, এবং কি অবজারভেশন করে তার হায়ার পোটেন্সি বা লোয়ার পোটেন্সি যাই লাগুক না কেন, সেক্ষেত্রে আমি আবার চিকিৎসা স্টার্ট করি। তখনই আমি জার্মানি ওষুধটা পাশাপাশি দিয়ে দিই। তো যাই হোক, শেষ পর্যন্ত তার সিভিলিনাম 20 পর্যন্ত আছে। মাঝে মাঝে আমি তাকে একটু অবজারভেশন করে রেছিলাম যে হুমায়ুন কবির ভাই আপনার আর কোনো সমস্যা আছে? সে বলল না আল্লাহর রহমতে সব সমস্যাই গেছে, কিন্তু ইদানিং কালে 3টার দিকে, রাত 3টার দিকে আমার না পায়ের থোড়ায় প্রচন্ড ব্যথা করে। আমি বললাম বিকেল 3টায় কি ব্যথা করে? হ্যাঁ বিকেল 3টায় করে, রাত্রে 3টার পর থেকেই করে। তখন আমি তাকে মাঝে মাঝে থুজা দিয়েছি, থুজা 06, থুজা 09, থুজা 12। এই হচ্ছে আমার লাস্ট তাকে বিদায়। এবং কি শেষে তার এই যে ভিডিওটা, এই যে থুজা 06, 09, 012 এর আগেই ভিডিওটা হয়েছে। এই পর্যন্ত আমার প্রসেসিং। আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে
আল্লাহর রহমতে 100% হোয়াইট ডিসেন্ট্রি থেকে মুক্তি দিচ্ছে, এবং কি ডায়াবেটিস তার বর্তমানে তার 7-এর নিচেই আছে, এবং কি তার যে আরো সমস্যা ছিল সব সমস্যাগুলোই তো শুনলেন, আল্লাহর রহমতে ভালো। তবে একটা মজার বিষয় হচ্ছে এখন সে হোমিওপ্যাথি সুনাম করে, কিন্তু আমি তো রিয়েল হোমিওপ্যাথ, এই শরীয়তপুরে আমি একাই, কিন্তু করুক, সেটাও আমার ভালো লাগার বিষয়। কিন্তু সে তো আর জানে না রিয়েল হোমিওপ্যাথি বা ক্লাসিক্যাল হোমিওপ্যাথি এগুলা ভিন্ন বা ভিন্ন প্রসিডিউর সিস্টেম, সেটা জানে না। তবে আল্লাহর রহমতে এখন তার 1 টাকারও কোনো অ্যালোপ্যাথি ওষুধ খাওয়া লাগে না, সে সম্পূর্ণভাবে সুস্থ। আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে সুস্থ রাখুক, এ বলেই আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। যদি আমার কথা এবং বলার মাঝে কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাজেল বাবা, আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডাক্তার তাজেল বাবু কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনি? জি স্যার, ভালো আছি, আপনি ভালো আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনার অসাধারণ কেস। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে কেসটা, মাশাআল্লাহ। আপনাকে ধন্যবাদ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। তারপরেও একটা কথা থেকে যায়, সেটা হচ্ছে আমার একটাই প্রশ্ন, সেটা হচ্ছে ড্রোসরা ওষুধটা প্রথম কেন নির্বাচন হলো, এটাই কথা, অন্য কোনো কথা নাই এই জায়গায়। খুবই সুন্দর প্রশ্ন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তার যে প্রেজেন্ট কমপ্লেন, এই প্রেজেন্ট কমপ্লেনে ফোরা বাগি 12 থেকে 14 বছর বয়স থেকেই শুরু হয়েছে, খেয়াল করেন স্যার। তারপরে তার ডায়াবেটিস 7 থেকে 8 বছর বয়স থেকে শুরু হয়েছে। আর তার যে ইদানিং ফোরার ব্যাপারটা 14 বছরের মধ্যে ইদানিং কালো ফোরা ছিল 1 থেকে 2 মাস পর পর হয়েছে। কিন্তু একটা মজার বিষয় হচ্ছে তার ছোটবেলা থেকেই হোয়াইট ডিসেন্ট্রি বর্তমানেও আছে। তাহলে রোগের ভিত্তিতে আমি দেখতেছি সবচেয়ে ফার্স্ট গ্রেড পাচ্ছে এই হোয়াইট ডিসেন্ট্রি। তো হোয়াইট ডিসেন্ট্রি সেই জন্মের পর থেকে শুরু করে আজও পর্যন্ত যেটা বহাল আছে, তাহলে সেখানে আমি টিডি বা ড্রসরাকে আমি সিলেক্টেড করতেই পারি। অন্যান্য 2 ডিজিজ গুলা তুলনামূলকভাবে ড্রসরা চাইতে কম নাম্বার পেয়েছে, গ্রেডিং করে আমি কম পেয়েছি, এই জন্য আমি ড্রসরা দিয়ে স্টার্ট করছি। ধন্যবাদ স্যার। অসংখ্য ধন্যবাদ আপনাকে, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে নেক হায়াত দান করুক, আমিন। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ স্যার। শান্তিরঞ্জন বালা স্যার, আপনি বলুন আপনার প্রশ্ন। আদাব। আদাব, ভালো আছেন? হ্যাঁ জি, ভালো আছি। জি স্যার। আমার প্রশ্নর আংশিক প্রশ্ন অবশ্য তাজেল বাবু সাহেব করছেন। আমার প্রশ্ন হলো যে যখন প্রথম রোগীটা আপনার কাছে আসলো তখন তো বিভিন্ন ভ্যারাইটিস ওষুধ টষুধ খেয়ে আসছে আপনার কাছে। জি। আমার প্রশ্নটা ভুল হতে পারে, আমি বোঝায় বলবেন আর কি। ভ্যারাইটিস ওষুধ খেয়ে আসছে, পরবর্তীতে সে একটা ফার্মে লস খাইছে। জি। এখানে কিন্তু তার একটা আঘাত, জি। তাহলে এখানে পিটিএস ইন্ডিকেট করে কিনা? জি অবশ্যই করে। মানসিক আঘাত হলে, হ্যাঁ স্যার বলেন। পিটিএস ইন্ডিকেট যদি করে তাহলে এখানে সিবিটা আগে আসলো না কেন? আমি এইটাই হলো প্রশ্ন। আপনার প্রশ্নের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সে যখন 40 থেকে 45 বছর বয়সে ব্যবসা করতে গেছে তখন সে মানসিক আঘাত পেয়েছে, রাইট স্যার? জি। আচ্ছা, ছোটবেলা থেকে সে মেডিসিনাল ট্রমায় তো ভুগছেই, তাই না? কিন্তু তার প্যাথোলজিটাকে একটু বিবেচনা করেন স্যার। জন্মের পর থেকেই তার কিন্তু হোয়াইট ডিসেন্ট্রি, এবং কি আজও পর্যন্ত সেটা বহাল আছে, এবং কি তার দাদার প্রচন্ড কাশি সমস্যা ছিল, যদিও তার প্যাথোলজি যক্ষার কিছু পাই নাই, সে দিতে পারে নাই, কিন্তু আমি ওদিক থেকেই আমি ড্রসরাকে সবার অগ্রাধিকার বলে মনে করেছি, এবং কি ড্রসরার মাত্র 3টা ডোজ আমি দিয়েছি স্যার, 06, 09, 012। তারপর আমি সিবি দিয়ে স্টার্ট করছি। ধন্যবাদ স্যার। ওকে স্যার। নিতাই মজুমদার স্যার বলুন। হ্যাঁ, কালাম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার ভালো আছেন? আছি, ভালো আছি।
তো এই অনেকদিন প্রশ্নগুলো ধরে কিছু, দেখলাম। হ্যাঁ কিছু প্রশ্ন হয়ে গেছে, তারপরে হলো এই যে পটেন্সি গুলো দিলেন, ধরেন 06, 09, 0, ধরেন পরে 12, এভাবে 15, 18, 26 যাই কিছু পারলেন, এটি কয়দিন পর পর পারলেন বা সময় কত নিলেন? দারুণ প্রশ্ন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। আসলে অবজারভেশন বিষয়টা তো একটা বোঝার বিষয় আছে। অবজারভেশন না জানলে চিকিৎসা করাটাই ঠিক না। আমি কখন কোন পোটেন্সি দেব, হায়ারে যাব না লোয়ারে যাব, সেটা আমাকে রোগী পথ দেখাবে। আমি তার পিছন পিছন হাঁটবো, সে আমার সামনে সামনে হাঁটবে। একটা পোটেন্সি দেওয়ার পরে আমি পরদিন নিজেই রোগীকে ফোন দেই। ফোন দিয়ে প্রথম প্রশ্নটাই করে, আপনার রোগ কি বেড়ে গেছে? না না না, রোগ বাড়ে নাই তো। অর্থাৎ এই প্রশ্ন কেন করি স্যার জানেন? যে রোগ যদি বেড়ে যায় তাহলে সে এইটা বুঝবে যে রোগ যেহেতু বাড়ছে হ্যাঁ ওষুধে, তাহলে রোগ কমার ওষুধও তার কাছে আছে। চেম্বারে যখনই আমার রোগী আসে তখন আমি প্রথম প্রশ্নে বলি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার রোগটা বেড়ে গেছে তাই না? অনেক বেড়ে গেছে। আমি জানতাম। না না না, বেড়ে যায় নাই। তখন আমি ওইটাকে নোট করি যে বেড়ে যেহেতু যায় নাই, তার কণ্ঠটা, ভয়েস টোন, তার যে অ্যাক্টিভিটিটা, এটা কি, এটার উপর কিন্তু সিওসিটিপি এবং সিওসিটি এন নির্ভর করে। চেঞ্জ অফ কনসাসনেস টুয়ার্ডস পজিটিভ, চেঞ্জ অফ কনসাসনেস টুয়ার্ডস নেগেটিভ। এই অবজারভেশন বিষয়টা আমাদেরকে দারুণভাবে শেখানো হয়েছে স্যার। ধন্যবাদ স্যার। হ্যাঁ, ধন্যবাদ। সালামু আলাইকুম কালাম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালোই আছে। জি জি আলহামদুলিল্লাহ ভালো আছি, বলেন। ড্রসেরাটা কি কাপিং এ প্রয়োগ করছিলেন না কাপিং ছাড়াই? কাপিং ছাড়া 400 ml পানির মধ্যে একটা গ্লোবিউস দিয়ে 10 ঝাঁকি দিয়ে 1 সিপনি ওষুধ, এবং কি যেই বোতলে দিয়েছি সেখানে 10 ঝাঁকি দিয়ে খেতে বলেছি। প্রতিদিন ফোন দিয়ে অথবা আমি ফোন করে জেনে খেতে বলছি। সেটা একটা কোনোদিন পটেন্সি গেছিল। জি তিনটা ডোজ দিয়েছেন নাকি জি জি। একটা পটেন্সি? হ্যাঁ স্যার, অসংখ্য ধন্যবাদ। আমি ওই 15 ml শিশি রাখি, 15 জি ml শিশি রাখি। সেখানে এমন মাপে দেই 3 ডোজের বেশি যেন না খেতে পারে। যেহেতু কিছু কিছু মেডিসিন আছে তো নোসন মেডিসিন, সেখানে 3 ডোজের বেশি যেন না খাইতে পারে। আর নোসন মেডিসিনের ক্ষেত্রে আমি সর্বনিম্ন 3 দিন, 3 দিনের আগে দেই না, রোগীকে বলে দেই। রোগী ফোন দিলে তখন আমি তার সাথে কথা বলে রিপিটেশন ডোজ করি অনেক সময়, আবার অনেক সময় করি না, কিন্তু রোগীকে নিষেধ করা থাকে স্যার। ধন্যবাদ স্যার। জি, ধন্যবাদ আপনাকেও। আর ঘুমের সমস্যা হইলে পটেন্সি চলাকালে তখন কি লয়ার পটেন্সি যে আইসা পড়ছিলেন না? ওই যে ঘুম যখন তা, হ্যাঁ হ্যাঁ ঠিক বলছেন স্যার, ধন্যবাদ। যখন ড্রসরা 26-এ দিয়েছিলাম তখন পরদিন আমি ফোন দিয়েছি। আমি কিন্তু ড্রসরা 20 থেকে 26-এ জাম্পিং করেছি। দেখি এটা শেষ তো, দেখি কোন পর্যন্ত যায়, আর কত যাব, একটা ধৈর্যের সীমানা থাকে স্যার। তখন 26 দিয়েছি, দেওয়ার পরে দেখছি না, সে পরদিন বলছে আজ কালকে ওষুধটা আমি খাওয়ার পরে রাত্রে আমার ঘুমটা তেমন ভালো হয় না, আমার কেমন জানি, কি ওষুধ দিলেন? তখনই আমি তাকে বিকালে আসতে বলি। আসার পর তাকে 03 দেই, 200 দেই, 200 দেওয়ার পরে 03 দিয়ে দেই স্যার। ওই ধন্যবাদ দিনেই স্যার। 200 এর পর 03 দিছেন না? জি, 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 একদিনেই? আসার পরে 200 খাওয়া দিয়ে আগে 10 ঝাঁকি দিয়া, জি জি। তারপরে 200 দিয়ে দেই এবং 03 ও দিয়ে দিই। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ স্যার। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো থাকবেন স্যার। জি আলহামদুলিল্লাহ, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছেন? জি, কালাম দেওয়ান স্যার, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, আপনার সুন্দর কেস উপস্থাপনের জন্য অসংখ্য অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি আপনার উত্তর আরো ভালো কিছু করেন সেই প্রত্যাশা কামনা করতেছি। তো আমার ছোট্ট একটা জানার ছিল, সেটা হচ্ছে যে আপনি মানে ড্রসেরা, সিভি, সরিনাম হয়ে আপনি
আবার ড্রসরা সিএম দিলেন, এই ড্রসরা সিএমটা কোন ডেটে দিলেন আর এর এর এগেনস্টে আপনার কি অবজারভেশন ছিল? জি স্যার, সুন্দর প্রশ্ন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই রোগীটা ড্রসলার অরিজিন নিয়ে আসছে স্যার, এই রোগীটা ড্রসলার অরিজিন নিয়ে আসছে। আমি ইতিপূর্বে ড্রসলা 0609 012 দেওয়ার পরে প্রথমে, তখন আমার চিন্তাধারা এটা আসলো এর ভিতরে যে মেডিসিনাল ট্রমা এবং কি মানসিক ট্রমার বিশাল বড় একটা বেরিয়ার আছে। এই বেরিয়ারটা আমাকে পিটিএস কর্তৃক বিবেচনা করে বেরিয়ারটা ভাঙতে হবে সিবি দিয়ে। তো সিবি দিয়ে ভাঙার পরে আমার লাইনটা আমি ওই দিকে আবার রাখছি, অর্থাৎ বেসিক মেডিসিন হিসেবে আমি ড্রস রাখি এবং অবস্ট্রাকল মেডিসিন, অবস্ট্রাকল রিমুভাল দূর করার জন্যই আমি সিবি কে ঘুরিয়েছি। যেহেতু ড্রসরা 0609 খাওয়ানো হয়েছে, সেহেতু আমি একটা রিস্ক নিলাম যে সিএম দিয়ে এবার স্টার্ট করবো। এবার বডি তৈরি হয়ে গেছে, এর ভিতরে সেই বডি বা সিএম পোটেন্সি নেওয়ার মতো যে অ্যাবিলিটি সেটা তৈরি হয়ে গেছে, ভাইটাল ফোর্স নিতে পারবে। এই জন্য আমি সিএম দিয়ে স্টার্ট করছি স্যার। অসংখ্য ধন্যবাদ আপনাকে। গোলাম মোস্তফা স্যার, আপনার কোনো যদি প্রশ্ন থাকে? বলছিলাম স্যার ড্রসরা সিএমটা কবে দিলেন, মানে এই ডেটটা একটু কাইন্ডলি। স্যার এখানে তো এই অ্যাডমিনিস্ট্রেশন অফ মেডিসিনের ডেট লেখা থাকে না, এখানে পরবর্তীতে আসে তারপরে দিয়ে আমি এটা আলাদা একটা রুল করে দিই। এই যে স্যার দেখেন, আলাদা একটা মেডিসিন আলাদা একটা থাকে, এখানে নম্বর দেওয়া থাকে 1 2 3, ওই নম্বর অনুযায়ী আমি আগাইছি। তো থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ স্যার। হায়াকাল্লাহ। মরিয়ম কাজী ম্যাডাম, আপনার যদি কোনো প্রশ্ন থাকে? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ম্যাম, ভালো আছি। বলেন। স্যার আমি আপনাদের একজন স্টুডেন্ট, নতুন স্টুডেন্ট স্যার। স্যার আমি এই জিনিসটা বুঝতে পারি নাই যে আপনি যে মাছের খামারে সে লস খেলো, সেখান থেকে আপনি সিফিলিস কিভাবে ধরলেন, যদি একটু ডিটেলস আমাকে বলতেন, আমি জিনিসটা বুঝতে পারি নাই। আপনি বুঝতে পেরেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি জিনিসটা বুঝতে পেরেছেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এমন লোক আমার দরকার, উপযুক্ত সময়ে উপযুক্ত প্রশ্ন। সে মানসিক আঘাত পেয়েছে, তার রিকভারি হয়ে সে জীবনযাত্রা করতেছে, সে স্ট্রোক করে নাই, ব্রেন স্ট্রোক করে নাই, হার্ট স্ট্রোক করে নাই, কোনো ইনজুরি হয় নাই। তার মানে তার ভাইটাল ফোর্স তাকে আবার চলার মতো গতি তৈরি করছে। সে এখন বেকার, ঠিক আছে, কিন্তু তার মানসিক আঘাত বা স্ট্রোক বা কোনো ধরনের দুর্ঘটনা হয় নাই। সে সেটা তার নিজস্ব ভাইটাল ফোর্স প্রোটেকশন দিয়ে তাকে বাঁচায় রাখছে, কিন্তু সে আগে থেকে তো অসুস্থ। কিন্তু আমার ঘটনাটা কেমন জানি মনে হইলো যে সে মাছের ব্যবসায় যে সে এই মাছগুলা তার এত বড় লস হইলো, এই লসের কাহিনীটা জানতে মন চাইল। আর আমাদের তো দরকার বেসিক ক্যারেক্টার। সেখানে আমি তার ওই ঘটনাটা জিজ্ঞাসা করলাম, কৌতূহল জাগলো যে আচ্ছা আপনি মাছের যে এত বড় লস খেলেন, আপনি সেখানে কেন লস খেলেন, কি জন্য, কাহিনীটা কি? তখন সে বলল যে আমি যদি একটা মাস বা 20 দিন পর্যন্ত মাছগুলা রাখতে পারতাম, তাহলে আমার অনেক টাকা লাভ হইতো, অনেক টাকা লাভ হতো। যেখানে অন্যান্য প্রজেক্টের ব্যবসায়ীরা মাছ যা হয়েছে বড় ওই অবস্থায় বিক্রি করলো, আপনি কেন রাখলেন? তাও ব্যাংকের টাকা খরচ করে বিভিন্ন বদলার মাধ্যমে জাল ঠাল দিয়ে বেড়া দিয়ে বিভিন্ন টাকা পয়সা খরচ করলেন, এটার কারণটা কি? তখন সে বললো যে ওরা তো ছোট মাছ বেচছে, ওদের লাভ হবে না, কিন্তু আমি রাখতে পারলেই আমার লাভটা হবে। কিন্তু এত হুর হুর করে পানি চলে আইসা যে এত তছনছ করে আমার মাছগুলা চলে যাবে, আমি বুঝতে পারিনি। এখানে তার সেলফ সেন্টার প্রকাশ পাইছে ম্যাম। জি স্যার, মানে এখানে স্যার একটা লোভী একটা ভাব সম্ভবত। রাইট 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 ম্যাম, আপনি দারুণ জায়গায় প্রশ্ন করছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সুন্দর প্রশ্ন করছেন। স্যার আমার আরেকটা প্রশ্ন, স্যার পরবর্তীতে মানে সে যখন লাস্ট স্টেজে
মানে তার রাত 3টার সময় যখন মানে পায়ের গোড়ালিতে ব্যথা হচ্ছিল এবং আপনি জিজ্ঞেস করেন বিকাল 3টায়ও হয় কিনা, সেক্ষেত্রে আপনি যে তাকে থুজা দিলেন মানে এর একটু যদি ব্যাখ্যা করতেন, আমি মডালিটি, জাস্ট জি ম্যাম সুন্দর প্রশ্ন। একটা মডালিটি বিবেচনা করে দেওয়া হয় রাত 3টায় বা বিকেল 3টায় যে কোনো রোগের অ্যাগ্রাভেশন যখন হয় তখন আমরা এখানে আপনি অনেক সুন্দর শিখতে পারবেন। সম্ভবত আপনি ওই যে যশোর যে ওয়ার্কশপ হয় সেখানে অ্যাটেন্ড হলে এটা পরিষ্কার হয়ে যেত। সেখানে থেকে অনেক কিছু শিখার আছে। যশোর আমাদের একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথিতে যে ওয়ার্কশপ 3 দিনের হয় প্রতি মাসে, পড়ার সেখান খুব থেকে ইচ্ছা, কিন্তু স্যার আমি সুযোগ করে পড়তে পারছি না। মানে আমার খুব ইচ্ছা, আগ্রহ, ইনশাল্লাহ করব। হ্যাঁ, স্যার 25-26 তারিখে যাওয়ার ডেট আছে। আমিও আসবো ইনশাল্লাহ, চেষ্টা করব। তো আসলে স্যার ইনশাল্লাহ রাত দেখা হবে। 3টায় এটা সেখানে কি শেখার অনেক কিছু আছে। সিফিলিসের, স্যার সিফিলিসের অ্যাগ্রাভেশন হয় না রাত মানে রাতে যে বৃদ্ধি, তো এক্ষেত্রে থুজাটা মানে আমি একটু যদি বুঝিয়ে বলতেন, আমি বুঝতে পারি নাই আর কি ব্যাপারটা। জি জি, সিভিলিসের অ্যাগ্রাভেশন সন্ধ্যা রাত্র থেকে সূর্য অস্ত যাবার পর থেকে, সূর্য অস্ত যাবার পর থেকে সূর্য উদয় হওয়া পর্যন্ত সিভিলিসের অ্যাগ্রাভেশন। আর সাইকোসিসের অ্যাগ্রাভেশন ম্যাম রাত 3টা থেকে দিনে প্লাস বিকাল 3টায়। বুঝতে ও পারছেন আচ্ছা, ম্যাম? জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আপনাকে আপনি ধন্যবাদ। ভালো থাকবেন। জি, আপনিও আমি ভালো অনেক থাকবেন। ধন্যবাদ। এখানে কিছু সংযোজন করব। হ্যাঁ অবশ্যই স্যার, করেন। প্রত্যেকের যথাযথ তারা প্রশ্ন উত্তর করছে, আমার খুব ভালো লাগছে। তো আমার কাছে আমরা যারা এখানে আছি, আমাদের একাডেমি মনে করে যে আপনারা ম্যাথমেটিক্যাল জ্ঞানকে বাদ দিবেন না, রেপার্টরি জ্ঞানকে বাদ দিবেন না। তো দেখেন, যদি রেপার্টরি দেখেন বা জ্বরের কথা চিন্তা করেন, পূজার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এর 3টায় বৃদ্ধি, অর্থাৎ সকাল দুপুর 3টা রাত 3টা, এটা স্পেসিফিক জায়গা, ঠিক আছে। এবং রাত্র 10টা-11টার থেকে আবার জ্বর আসে। যদি এই যে লক্ষণগুলো আছে এগুলো পিকুলার সিমটম, অর্থাৎ যখন ম্যাথমেটিকা গুলো আপনার লেখা হয়েছে সেই ম্যাথমেটিকা কিছু পিকুলার সিমটম আছে, যে সিমটম গুলো যদি আপনারা ভালোভাবে পড়েন তাহলে আপনাদের জন্য খুবই সহায়ক হবে। যেমন গত ক্লাসে লুৎফর রহমান স্যার ম্যাথমেটিকের কিছু স্পেসিফিক পিকুলার লক্ষণ ধরে উনি দেখলেন যে না, যখন বাচ্চাটা নেট্রামিউরের হচ্ছে তাহলে অবশ্যই বাবা মার মধ্যে কেউ নেট্রামিউর হবে। এটাই হচ্ছে আমাদের হোমিওপ্যাথিক দার্শনিক দিকগুলো, ঠিক আছে। তো এখন এই যে রাত্রে বৃদ্ধি পাওয়া, তার মধ্যে সাইকোটিক ফর্ম আমাদের কালাম দেওয়ান সে খুব সুন্দরভাবে এটা ধরে ফেলেছে। তো এই যে ধরে ফেলা, তবে আমার কাছে মনে হয়, কেন জানি মনে হয় যে আমরা একাডেমিতে যে বিষয়গুলো বলেছি, যেমন আইদার পিটিএস, আইদার পিআরএস আর পিসিএস, এই যে 3টা বিষয়, যদি এই 3টা বিষয়কে নিয়ে যদি সে সিবি দিয়ে শুরু করতো, এবং যেহেতু রোগীটা সিফিলিটিক পিউরিয়মের টিউবারকুলার ডায়াথিসিস, সিফিলিনাম দেওয়ার পরে যখন সে ড্রসেরায় চলে আসছে, দুর্দান্ত রেজাল্টটা চলে আসছে। এখানে যে কালক্ষেপণ বা সময়টা যে নষ্টটা হয়েছে সেটা হয়তো বা হতো না যদি সিবি দিয়ে শুরু করা হতো। আমার কাছে কেন জানি এটাই মনে হয়, কারণ আমাদের যে অভিজ্ঞতা সেখানে আমি দেখি যে এই যে, কিন্তু সে তার জায়গায় কিন্তু ঠিক ছিল, সে কজেশনটা ধরেছে, আমি ড্রসেরা দিয়েছি, কোনাগিকে দিয়েছি, সে তার কাছে একটা স্পষ্ট জায়গা ছিল। কিন্তু আমরা এখান থেকে আমাদের শিখতে হবে মূলত এই স্টাডি গুলো, বা এখানে সে যেটা করেছে হুবহু কিন্তু সে সেটা বলেছে। এখানে এমন না যে আপনাকে এটাই পালন করতে হবে, এখান থেকে আপনি দিক নির্দেশনা নিয়ে যেটা ভালো হয়, আপনার কাছে যদি প্রসিডিউরটা মনে হয় যে না এটা এখান থেকে আর একটু ভালো হতো, আপনি আপনার মতটা জানাতেই পারেন। এটা এমন কিছু না যে ওইটাই স্বয়ংসিদ্ধ ব্যাপার। কিন্তু এটা নিয়ে আমরা স্টাডি করতে পারি। এই কেসটা দিয়ে বেশ কিছু ভালো দিক রয়েছে, কারণ এখানে ফিলিংস অর অ্যাক্টিভিটি সে খুব সুন্দরভাবে এখানে সে বর্ণনা করেছে। এখানে আরো একটা বিষয় আছে, আমরা ফান্ডামেন্টাল কজ রিমুভাল, অর্থাৎ আমরা যদি বলা হয় রিয়েল হোমিওপ্যাথিতে, আপনারা যারা এখন ভর্তি আছেন আপনারা আজকে জেনে থাকবেন যে আমরা বলে থাকি রিয়েল হোমিওপ্যাথিক ফান্ডামেন্টাল কজ হিসেবে আমরা 10টা ট্রু ডিজিজ হিসাবে আমরা ধরে থাকি, যেখানে সোরাসিফিলিস সাইকোসিস আছে, এবং টিউবারকুলার ডায়াথিসিস আছে, এবং আমাদের ডক্টর শ্যামল কুমার দাস স্যারের পিআরএস এবং পিটিএস 6টা। এর সাথে আমরা কি ধরি, আমরা পিসিএস ধরি, পোস্ট ক্যান্সারিয়াস সিনড্রোম ধরি,
জিডিএস, গাট ডিসবায়োসিস সিন্ড্রোম, এমএমএস, মাইটোকন্ড্রিয়াল মিউটেশন সিন্ড্রোম। কারণ এটা বর্তমান সময়ে দেখা যাচ্ছে কেন এই যে এমএমএস আমরা যে বলতেছি এটা কেন এতটা গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে। আপনারা দেখবেন বর্তমান সময়ে প্রত্যেকটা মানুষকে অনেক ওষুধ খাওয়ানো হচ্ছে এবং এই ওষুধ খাওয়ানোর কারণে মাইটোকন্ড্রিয়াল যে মিউটেশন আছে এটা পরিবর্তন হয়ে যাচ্ছে। এই যে এমএমএস বলা হচ্ছে মাইটোকন্ড্রিয়াল মিউটেশন সিন্ড্রোম, এটার একটা বড় একটা দিক আছে এবং আমরা জেনেটিক ডিসঅর্ডার, এই ডিসঅর্ডার হিসেবে আমরা একটাকে ধরেছি আর 3টা সিনড্রোম আমরা যোগ করেছি একাডেমিক যে অভিজ্ঞতা। এবং আমরা এখানে আরো একটা প্রশ্ন আপনাদের হতে পারে যে সে 06 দিয়ে কেন শুরু করলো। তো দেখেন আমরা চাচ্ছি যে একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথি মনে করে আমাদের অর্গাননে হ্যানিম্যান স্যার 2টা দিককে গুরুত্ব দিয়েছে। একটা হচ্ছে অর্গাননে মেডিসিনের কথা বলা হচ্ছে, আর একটা হচ্ছে হলিস্টিক অ্যাপ্রোচের কথা বলা হয়েছে। এখন আমাদের হোমিওপ্যাথি বর্তমান সময় যদি দেখেন সারা পৃথিবীতে প্রচার ও প্রসার হচ্ছে বৈজ্ঞানিকভাবে। এখন বৈজ্ঞানিকভাবে যদি ধরেন টাইপ অফ সিকনেস কয় প্রকার, সিকনেসটা যদি আমরা চিন্তা করি আমরা বারবার করে বলছি যে হোমিওপ্যাথিক রিয়েল হোমিওপ্যাথিক দর্শন অনুসারে সিকনেসকে আমরা বলছি 2 ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে জার্ম সেল সিকনেস, যেটা যে ক্ষতিকারক মিউটেশনটা হয়, মিউটেশন মডিফিকেশনটা হয় কোথায়, জার্ম সেলে হয়। এটা কি কারণে? হেরিডিটি সিকনেসের কারণে। আরেকটা কি? সোমাটিক সেলে। সোমাটিক সেলে যেটা হয় হার্মফুল মিউটেশনটা এবং মডিফিকেশন হয় অ্যাকওয়ার্ড সিকনেস হিসাবে গণ্য হচ্ছে, যেটা সে সারা জীবন অর্জন করছে। এখন এই সিকনেস যেটা বর্তমান সময় আপনি যদি প্রমাণ করতে হয়, একটা জিনোমে প্রমাণ করতে হবে, মাইটোকন্ড্রিয়াল মিউটেশনে করতে হবে এবং মাইক্রোবায়োমে করতে হবে। তাহলে 3টা জায়গা আছে। আমাদের হোমিওপ্যাথিক দার্শনিক অনেক জায়গা আছে কিন্তু সেই জায়গা আপনি প্রমাণ করতে পারবেন না, কিন্তু এই জায়গা প্রমাণ করতে পারবেন। এই জন্য আমরা দেখা যাচ্ছে ফান্ডামেন্টাল কজ হিসেবে 10টাকে ধরেছি, কারণ এটা আপনি বৈজ্ঞানিকভাবে প্রমাণ করা সহজ হবে। এবার দেখেন আমরা আরো কিছু জিনিস বলেছি যে আপনি কোথায় 1 2 3 করবেন। এখানে হয়তো বা আমার কাছে মনে হয় যে আমাদের সুযোগ্য স্টুডেন্ট সে যেটা চিন্তা করেছে তার 6 সেন্স ওটা বলে দিয়েছে। তবে আমরা একাডেমিক ভাবে যদি আমরা চিন্তা করি যে আমরা যখন কার্বোভেজ ব্যবহার করি বা কোনো মেডিসিন ব্যবহার করি কোথায় আমরা 6 ব্যবহার করতেছি, কোথাও 1 2 3 ব্যবহার করতেছি, এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আমাদের ওয়ার্কশপে আমরা বিস্তারিত আলোচনা করে থাকি। তারপরেও আমি একটু আলোচনা করব, যদি আপনারা যদি মনে করেন যে তথ্যটা দরকার আছে তাহলে আমি করব, না হলে আমি অবশ্যই আপনি আলোচনা করবেন। অত্যন্ত সুন্দর কথা বলেন। প্রথম কথা হচ্ছে কি আমাদের একাডেমিক যে জায়গাটা আমরা কনস্ট্রাকশন 6 সাইকেল করেছি, যেখানে ডক্টর শ্যামল কুমার দাস স্যারের যে জায়গাটা উনি সংযোজন করেছে এখান থেকে কিছুটা ভিন্ন রয়েছে। কেন ভিন্ন রয়েছে? একাডেমিক আমাদের একটা সিদ্ধান্ত, কারণ আমরা গবেষণা করে দেখেছি যেখানে 3rd সাইকেল এবং 2nd সাইকেল যদি ফিলোসফিক্যাল দিক থেকে হয় তাহলে একটা সাইকেল মার যায়। তো আমরা দেখলাম যে না, আমাদের যে এই জায়গাটা আছে সেটা যদি আমরা সঠিকভাবে করতে পারি সেখানে আমরা প্রথমটাকে মনে করি অবস্টাকল রিমুভাল। এই অবস্টাকল রিমুভালের জন্য আপনাকে ফার্স্টে যেটা জর্জ ভিদলকার ওই যে কোনটা বেশি গুরুত্ব পেয়েছে, অর্থাৎ আপনাকে এখানে কি করতে হবে, আপনাকে ডিডি করতে হবে অথবা আপনাকে মার্কিং করে দেখতে হবে যে কোন কোন মায়াজম তার মধ্যে চলে আসলো। এখানে গো ব্যাক প্যাথোলজি, মোডালিটি অফ স্পেশালিটি থাকতে পারে এবং আপনার ফিলোসফি অফ লাইফ, এই 3টাকে চিন্তা করে ফান্ডামেন্টাল কজ রিমুভালের জন্য আপনি এখানে দেখলেন যে প্রথমে রয়েছে পিআরএস, যে এখানে এই পেশেন্টের ক্ষেত্রে প্রথম ছিল হচ্ছে সে টিউবারকুলার ডায়াথিসিস ধরছে, কিন্তু এখানে টিউবারকুলার ডায়াথিসিসটা কিন্তু সিফিলিটিক প্রিডোমিনেন্ট টিউবারকুলার ডায়াথিসিস। তাহলে আমার এখানে আসবে সিফিলিনা এবং টিউবারকুলার ডায়াথিসিসে আমার ড্রসেরা আসবে। এখন এখানে আমাদের একাডেমিক যে সিদ্ধান্ত, আমাদের শ্যামল কুমার দাস শুধুমাত্র তিনি ড্রসেরাকেই উনি টিউবারকুলার ডায়াথিসিসের জন্য রেখেছেন, কিন্তু আমরা একাডেমিক ভাবে আমরা 11টা মেডিসিনের কথা বলে থাকি। তো সেই 11টা মেডিসিন মূল, তার মধ্যে ধরেন ব্যাসিলিনাম এবং আমরা টিউবারকুলিনাম বোভিনামের কথাও বলে থাকি। তো যেহেতু আমাশয়ের ক্ষেত্রে আমরা ব্যাসিলিনামটাকে আমরা খেয়াল করতে পারি, কারণ এর যে ক্ষতিকারক দিক আপনার ড্রসেরার থেকে কম, কারণ ড্রসেরা আপনার যেহেতু এটা টিউবারকুলার কিং, ওটা সরাসরি আপনার টিউবারকুলোসিস তৈরি করতে পারে। এই জন্য আমরা বলে থাকি, আমাদের একাডেমিক সিদ্ধান্তে আমরা বলে থাকি যে না, আপনি কারো ক্ষতি করার অধিকার রাখেন না, আপনি জেনে বুঝে আপনি এরকম ক্ষতি করবেন না। আপনার কিছুদিন সময় লাগুক, আপনি আস্তে আস্তে ধারাবাহিকভাবে শুরু করেন। এটা তারা ব্যবহার করবে যারা মনে করেন যে না, আমি এই বিষয়টা খুবই অভিজ্ঞ।
যেমন আমি মনে করি ডক্টর শ্যামল কুমার দাস স্যার, তিনি যেহেতু এই প্রোটোকলে উনি যে হায়ার পোটেন্সি দিয়েছেন, এটা ওনার অভিজ্ঞতা এবং ওনার কিছু স্টুডেন্ট, সুযোগ্য স্টুডেন্ট আছে যারা একদম স্যারকে অনুসরণ করে একদম হুবাহু, তারা করেন। তো আমরা আসলে নিজেকে মনে করি যে আমরা সেভাবে যোগ্য হতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। তবে আমরা দেখেছি যে এর ভয়াবহতা দেখে আমরা সেখানে অর্গাননকে খেয়াল রেখে এবং আমাদের হ্যানিংস ল অফ কিওর, কেন্টের 12 অবজারভেশন এগুলো এবং জর্জ ভিতলকাসের স্যারের 22 অবজারভেশন পড়ে আমরা দেখলাম যে না, আসলে এই বিষয়টা আমরা যদি এভাবে না করে, যদি আমরা প্রথম সাইকেল, যেহেতু এটা ব্যাকলগ, এখানে আমাদের উচ্চ শক্তি দরকার। এখানে ডক্টর রাজেন শঙ্করনের যে পোটেন্সি ম্যানেজমেন্ট, এটা সমন্বিত অর্থাৎ কম্বাইন করা। তো এইটাকে নিয়ে আমরা একাডেমিতে আমরা এটা প্রয়োগ করে দেখলাম যে না, আমরা 0.6 পোটেন্সি হচ্ছে আপনার ইউনিভার্সাল পোটেন্সি হিসাবে ধরা হয়, আমরা শততমীকে 200 এবং অল্টারনেটিভ যদি বলা হয় তাহলে 5-6, তাহলে আমরা সেখানে 6কে ধরেছি। কথাটা আমি ব্যাখ্যাটা দিচ্ছি যেহেতু একাডেমিক দায়িত্বে আছে, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে আমরা যদি এটা কি অবস্টাকল রিমুভাল, আপনাদের মাথায় রাখতে হবে অবস্টাকল রিমুভাল। অবস্টাকল রিমুভালে আমরা সবসময় কি করতেছি, আমরা 0.6 অর্থাৎ এখানে জাম্পিং মেথড ব্যবহার করা হয়, অর্থাৎ 6, তারপরে আপনার 9, 12, 15, এতে সময় কালক্ষেপণ কম হবে, কারণ আমরা এখানে বেশি দিন এই মেডিসিন গুলো ব্যবহার করা হয় না। এখানে আপনার সিভিলিনাম হতে পারে, ব্যাসিলিনাম হতে পারে, ড্রসেরা হতে পারে, যেটা আপনি মনে করেন ট্রু ডিজিজ হিসেবে আছে সেটা দিবেন। এই অবস্ট্রাকলের জন্য আমরা 0.6 দিয়ে বলি ফার্স্ট সাইকেলে আমরা এটা শুরু করি। এরপরে হচ্ছে আপনার সেকেন্ড সাইকেলে, অর্থাৎ যেটা ওই বেসিক ক্যারেক্টারে তার হচ্ছে, অর্থাৎ আমার মূল মেডিসিনটা কি, তার সেকেন্ড সাইকেলে কি আসছে। তো সেকেন্ড সাইকেলে এখানে সে ধরেছে ড্রসেরা, কারণ ড্রসেরা হচ্ছে টিউবারকুলার কিং, কিন্তু ওর কমপ্লিমেন্টারি কিন্তু সিভিলিনাম দিচ্ছে সে, মানে তার কিন্তু দিক ঠিক আছে। সে যদি সিফিলিটিক পিডিওমিয়াল টিউবারকুলার ডায়াসিস হিসেবেও যদি সে সিফিলিনাম দিয়ে ড্রসেরা দিত, তাও সেম রেজাল্ট আসতো এবং এটা ভালো হতো। আবার সে কিন্তু ধরছে যে আপনার ড্রসেরা কিং ধরে, কিন্তু ওটার কমপ্লিমেন্টারি সিফিলিনাম দিচ্ছে, এটা অল্টারনেট ঘুরায় ফিরাই দেওয়া। তো এখানে সে সেটা দিয়েছে এবং আমি মনে করি সে তার জায়গা থেকে ঠিক আছে। তো এখানে আমরা কয়েকটা জিনিস প্রশ্ন করে থাকি, হোয়াট ইজ দ্য ইপিএল, ইপিএলটা কি আছে। তো ইপিএল, ইএল, বিসি এবং পিএল, এটা সংক্ষিপ্ত ভাবে, এটা বিস্তারিত এখন ব্যাখ্যায় যাব না, কারণ আমাদের ফিলোসফিক্যাল যে কারেকশন, মানে আমাদের যে 4টা পিলার আমরা করেছিলাম, আমাদের স্টুডেন্ট এটা জানে। তো এই যে ব্যাখ্যা যারা স্টুডেন্ট আছে তাদের জন্য বলছি, এখানে আপনাকে কনফার্ম করতে হবে, ঠিক আছে। এবং এই জায়গাগুলো কনফার্ম করার পরে আপনি যে সব পোটেন্সি ম্যানেজমেন্টে যাবেন, আপনি দেখবেন আইদার সিওসিটিপি অর সিওসিটিএন। অর্থাৎ সিওসিটিপি হলে আপনি কি করবেন, আপনি ফাইটামে যাবেন। সিওসিটিএন হলে আপনি সেটা বেড়ে গেল না কমে গেল, যদি বেড়ে যায় তার নিম্ন শক্তি, যদি আপনি কাজ ভালো পাচ্ছেন না তার উচ্চ শক্তি। এই জায়গাগুলোতে আসতে হবে, যেটা আমাদের কনস্টিটিউশনাল মেডিসিন আপনার লাগতে পারে, আমরা বলে থাকি। তো এখানে ফর্ম বেজ অবস্ট্রাকলে আপনি কি ব্যবহার করতেছেন, সেখানে আপনিও ওই সেম। তবে ফিলোসফি যদি আপনি দেখেন, সেখানে আমরা বলি হচ্ছে কি, এখানে কালাম দেওয়ান হয়তোবা সে অনেক ভালো, তারপরে আমি তার সংযোজনের জন্য বলছি, যেটা আপনি বেসিক ক্যারেক্টার আপনি দেখতেছেন মূল মেডিসিন, অর্থাৎ এটাই হচ্ছে সে, তাহলে আপনি সেটা নিম্ন শক্তি থেকে ঊর্ধ্বক্রমে যাবেন, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6 আপনি যদি ওইভাবে যেতেন আপনার অত পর্যন্ত যাওয়া লাগতো না। আপনি রেজাল্ট কোথায় পেয়েছেন ভালো, আপনি হিসাব করে দেখেন, নিম্ন শক্তিতে। জি স্যার, জি স্যার। এখন আমরা তো এটাই বারবার করে বলছি যে আপনি যখনই বেসিক ক্যারেক্টার, অর্থাৎ আপনার যেটা ফিলোসফি কারেকশন করবে, আমাদের এটা ফিলোসফি কারেকশন করতে হবে। যেমন এটা আপনারা সহজভাবে বুঝতে পারেন, তার যদি বা আপনারা এটাকে ধরেন, অর্থাৎ তার স্বপ্নটাকে ধরলে অনেক সময় এটা অনেকটা বোঝা যায়, বা যেটা আপনি কোর ফিলিংস, মানে তার যে কোনো একটা ফিলিংস যেটা তার সাথে থাকে, ওইটাকে ধরে যদি আপনি চিন্তা করেন, তাহলে আপনি কি করতে পারবেন, ওইটা যতক্ষণ না পরিবর্তন হচ্ছে ততক্ষণ। যেমন আমি থুজার দিয়ে আপনি বলি, ধরেন সে থুজার যে খুব গুরুত্বপূর্ণ যে স্বপ্ন দেখা যাচ্ছে, সে সাপের স্বপ্ন দেখে বা পড়ে যাওয়ার স্বপ্নটা দেখে, আপনি ওষুধ দিলেন, তার অন্যান্য সকল কিছু পরিবর্তন হয়ে গেছে, কিন্তু স্বপ্নটা পরিবর্তন হয় নাই। তার মানে আপনার বেসিক ক্যারেক্টার অনুসারে তার যে মূল, অর্থাৎ আমরা ফিলোসফিক্যাল কারেকশন বলি, ফিলোসফিক্যাল কারেকশনের জন্য আপনাকে ওটা 1, 2, 3, 4, 5 ওটা কন্টিনিউ করা লাগবে। তবে মাঝে মাঝে 10 দিন বা 15 দিন পর পর আপনার ওই যে অবস্টাকল রিমুভালের জন্য আপনার সেটা থুজা হতে পারে, আপনার যেটা হোক, আপনার ট্রু ডিজিজ তো একজনের 3-4টা থাকে, কিন্তু এটা আপনি কন্টিনিউ করবেন না, কিন্তু এটা একটা ডোজ দিবেন, ধরেন 10 দিন পর 15 দিন পরে এটা দিবেন। এটা তাকে দেওয়ার দরকার নেই, আপনার চেম্বারে আসবে, আপনি বুঝে
আপনি একটা ডোজ দিয়ে দিলেন, তাহলে আপনার রেজাল্টটা ভালো পাবেন। এখানে ডক্টর হাসান মির্জা স্যারও এই জায়গাগুলো উনি খেয়াল করতেন। উনি সিএম আপনার দিতেন কি সিফিলিনাম, ব্যাসিলিনাম এবং কি দিতেন আপনার বলুন, আপনার সবাই জানেন মেডোরিনাম। মেডোরিনাম, এই 3টা মেডিসিন তিনি ব্যবহার করতেন উচ্চ শক্তি, আর কিন্তু ব্যবহার করেননি। কেন করেননি? তিনি কেন সরিনাম ব্যবহার করেননি? প্রশ্ন করতে হবে, উত্তরগুলো আপনাদের খুঁজে বের করতে হবে। কেন করেননি এটা একটা বিশাল ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যাগুলো আমাদেরকে জানতে হবে। আর আমার মনে হয় যে এই যে এরপর ধরেন আপনি থার্ড সাইকেলে আপনি কনস্টিটিউশনাল মেডিসিন হয়তো বা সে পড়ে গেছে, আঘাত লাগছে, সেখানে কি আপনি ব্যবহার করতে পারেন না? অবশ্যই পারেন। আপনি যে একজন হোমিওপ্যাথ, আপনার হোমিওপ্যাথিতে আপনার যে মেডিসিন গুলো সেগুলো হচ্ছে আপনার সম্পদ। তো এই যে সম্পদগুলো, এই সম্পদগুলো আপনি ব্যবহার করতে পারেন প্রয়োজন হলে। যেমন আপনার সোনা আছে, ওটা আপনার অসময় কাজে লাগে, কিন্তু ওটা কিন্তু আপনার সবসময় পড়েন না, কিন্তু যে কোনো একটা ঠ্যাক লাগলে সেটা ছাড়ানোর জন্য সোনাটাকে কাজে লাগে। তো আমার যে মেডিসিন গুলো আছে আমাদের হোমিওপ্যাথিতে, আপনার প্রায় 8,500 মেডিসিন প্লাস আছে, প্রায় 9,000 কাছাকাছি। এটা আপনি ব্যবহার করতে পারবেন না এটা তো না, আপনি ব্যবহার করতে পারবেন যদি আপনি মনে করেন যে আপনি পারছেন না, সেই অ্যালোপ্যাথিতে চলে যাবে, তখন আপনি এটা ব্যবহার করতে পারেন, আপনি সুফল পাবেন। এই জন্য আমরা মনে করি, একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথি মনে করে আপনার যত প্রকার ম্যাথমেটিক্যাল যে জ্ঞান আছে সেটা থাকতে হবে, আপনার রেপার্টরির জ্ঞান থাকতে হবে। এরপরে আপনি সবকিছু জেনে দেখেন, একজন এমবিবিএস ডাক্তার তিনি সব বিষয় জানার পরে তিনি একটা নির্দিষ্ট বিষয়ে এফসিপিএস করে, এফআরসিপিএস করে, পিএইচডি করে, উনি ওই বিষয়ে ভালো অভিজ্ঞ। আমরা মনে করি একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথিতে আপনারা যারা আছেন, আপনারা এই 10টা ট্রু ডিজিজের উপর অভিজ্ঞ হবেন, আপনার 11টা মেডিসিন ব্যবহার করবেন। তবে যদি কখনো মনে করেন যে আপনার এখানে আপনি পারছেন না বা বুঝতে পারছেন না, আপনি অন্যান্য মেডিসিন ব্যবহার করতে পারবেন। এটা আমাদের একাডেমিক ভাবে আমরা বলে থাকি যে আপনি পারবেন না এমন না, কারণ আপনি কি ব্যবহার করতে পারবেন যেটা আপনার সার্টিফিকেট আপনার প্রদান করে। আপনি যেহেতু একজন রেজিস্টার্ড প্র্যাকটিশনার, আপনার প্র্যাকটিশনার আপনার গভর্নমেন্ট যা যা আপনার অনুমোদন দেয়, অর্থাৎ আপনার সরকার যে আপনাকে অনুমোদন দেয় আপনি তাই ব্যবহার করতে পারবেন। আর আপনাকে যেটা সরকার অনুমোদন দিবেন আপনি সেটা ব্যবহার করতে পারবেন না। এই নিয়ে অনেকে প্রশ্ন করে যে এই বিষয়। আমার কথা হচ্ছে কি, আমরা বাংলাদেশের নাগরিক, আমাদের একটা ল আছে যেটা আমাদের অর্ডিন্যান্স বলা হয়, একটা গেজেট আছে, সেই গেজেটের যে দিক নির্দেশনা আছে সেটাই আপনারা মূল ধরবেন। হ্যাঁ, তবে আমরা যদি কাউকে ভালোবাসি, তার মতকে ভালোবেসে সেটা ব্যবহার করি, সেটা নিজের ব্যক্তিগত, কিন্তু আমরা সামগ্রিকভাবে কখনো কাউকে বলতে পারি না আপনাকে এটাই মানতে হবে। যদি মানতে হয় সেটা অর্গান।